বাংলাদেশে এখন কিন্তু জাপানি ভাষা শেখার যে আগ্রহ এইটা মানুষজনের মধ্যে বেশি বাড়তেছে। কারণ এরা আশপাশ থেকে দেখতেছে যে 2014, 15 বা 20-এর আগ পর্যন্ত যেই পরিমাণে কম্পিটিশন ছিল, জাপানে যদি জাপানি ভাষা ছাড়া এখন কেউ ঢুকে এর হিউজ পরিমাণে আরও বেশি কম্পিটিশন ফেস করতে হবে। যার কারণে যদি জাপানি ভাষা না জানে তাহলে কিন্তু খুবই খুবই বিপদ। অনেকেই আছে পড়াশোনার খাতিরে অথবা জব করার জন্য জাপানে আসতে চায়, যার কারণে অনেকেই জিএলপিটি পরীক্ষা দিতে আগ্রহী, লেভেল এন 5, 4, 3, 2 যে কোনো কিছুই হোক না কেন। কিন্তু এই জায়গায় বিশাল একটা সমস্যা আছে। যতদূর তথ্য পাইলাম বা আশপাশে যেসব জিনিসপত্র দেখতেছি, মোটামুটি 60 থেকে 70% মানুষজন ফেল করতেছে। মানে 10 জন পরীক্ষা দিলে এর মধ্যে হয়তো বা 3 থেকে 4 জন পাশ করতেছে। তাও যে তারা বেটার একটা ভালো রেজাল্ট দিয়ে পাশ করতেছে, এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে আবার হইতেও আসে না। অনেকে দেখা যায় যে পাশে বন্ধু ছিল, বন্ধুটা দেখে আমি লেখা ফেলাইছি, আমি তো পাশ করে গেছি কিন্তু আমি তো ভাষা জানি না। এইটা সমস্যা। এখন এই যে ফেল করতেছে, এইটা আমার মনে হয় মেধার যে সমস্যা ব্যাপারটা এমন না, সঠিকভাবে গাইডলাইন অথবা সঠিক পড়াশোনার যে স্ট্র্যাটেজি যেটা আছে এটা ফলো করতেছে না, যার কারণে এই প্যারাটা খাইতেছে। তো কয়েকটা কমন ভুল নিয়ে আজকে কথাবার্তা বলি, চলেন শুরু করা যাক। 1 নাম্বার ব্যাপার হলো ভোকাবুলারি ওর কম জানা। আপনি কোনো একটা ভাষা যখন শিখতে যাবেন, ধরেন আপনারা এখন বেসিক লেভেলে আপনি আসেন, অথবা ধরেন জাপানি ভাষার কথা বাদিয়ে দিয়ে আপনারা চাইনিজ কোনো একটা অডিও আপনারা আমি শুনাইলাম, কোনো একটা গান শুনাইলাম, হ্যাঁ, 5 মিনিটের গানের মধ্যে আপনি একটা ওয়ার্ড বা একটা অর্থও কিন্তু বুঝবেন না। কারণ কি? কারণ আপনার মধ্যে ভোকাবুলারি নাই। ভোকাবুলারি যদি থাকে তাহলে হয়তো বা আপনি 10%, 15% যেই পরিমাণে ভোকাবুলারি আছে ওই অনুযায়ী আপনি অর্থ বুঝতে পারবেন। হয়তো বা অনেক জায়গায় দেখা গেলো গ্রামারের কারণে আপনি জিনিসগুলো বুঝতেছেন না, এইটা আলাদা ব্যাপার। তবে ভোকাবুলারি ভান্ডার আপনার যত বেশি থাকবে, আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে হোক অথবা লিসেনিংয়ের ক্ষেত্রে হোক, আপনি কিন্তু দ্রুত ক্যাচ করতে পারবেন। যার কারণে ভোকাবুলারিটা বাড়ানো দরকার। N5 এবং 4-এর কথা যদি বলি, মোটামুটি 50 থেকে 70% পর্যন্ত আপনার এই ভোকাবুলারির মধ্যে কিন্তু কভার হয়ে যাইতেছে। এই ক্ষেত্রে যে কাঞ্জিগুলো থাকে এই জায়গায় কিন্তু ফুরিগানা থাকে, মানে যে কাঞ্জির উপরে আবার হিরাগানা লেখা, যার কারণে N5 এবং ফুল লেভেলে আপনার কাঞ্জিটা প্র্যাকটিস করা উচিত প্রতিনিয়ত, এটা ঠিক আছে, কিন্তু ভোকাবুলারির যে ভান্ডারটা আছে এইটা খুবই খুবই স্ট্রং করা দরকার। তাইলে দেখবেন যে আপনি সহজেই তুলনামূলক কোশ্চেন ধরতে পারতেছেন, এবং যখন কোশ্চেন ধরতে পারবেন তখন অবশ্যই আপনি আনসার কইরা মোটামুটি বেশ একটা ভালো অ্যান্সার দিয়ে হয়তো পাস টাস করে যেতে পারেন। যেমন যেমন কেই জায়গা আরিমাস, কেক্কাগা দেমাস, শিসুমন ও শিমাস, এই যে কোন জায়গায় ও পার্টিকেল বসবো, গা পার্টিকেল বসবো, এরপরে মিগি এ মাগারি মাস কই এ পার্টিকেল বসবে, এই বেসিক জিনিসপত্র এবং কিছু যেই আপনার 12 থেকে 25 লেসন পর্যন্ত গ্রামার রুলস আছে, এগুলো মোটামুটি আপনি প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি পাস করে যাইতেছেন। যার কারণে 1 নাম্বার ব্যাপার হলো আপনার ভোকাবুলারি ভান্ডারটা এটা অবশ্যই অবশ্যই বাড়ানো উচিত। এটা আপনি তুচ্ছ জ্ঞান করেন না, এইটার প্রতি ফোকাস দেন, বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করার ট্রাই করেন। 2 নাম্বার ব্যাপার হলো বাংলাদেশ থেকে যারা জাপানি ভাষা শিখতেছে এদের মেজর একটা সমস্যা হলো এরা লিসেনিং প্র্যাকটিস করে না। প্রথম দিক থেকে যেহেতু একটা নতুন ভাষা, আমি যখন প্রথম শুনছি আমার কাছে মনে হয়েছে এটা তো মাহফুজ রহমানের গান, খুবই বিরক্ত লাগছে। কিন্তু যখন আস্তে ধীরে একটু ভোকাবুলারি আমি বাড়তেছে, যখন আস্তে ধীরে ভোকাবুলারি ভান্ডার আমার বাড়তেছে, গ্রামার টুকটাক পড়তেছি, তখন কিন্তু হয়তো বা কোনো একটা সেন্টেন্স বলছে, হয়তো বা 10টা ওয়ার্ড ছিল, এর মধ্যে আমি 3টা ওয়ার্ড ধরতে পারছি, একটু ভাল লাগছে। হ্যাঁ, আস্তে ধীরে যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার কাছে জিনিসটা ভাল লাগতেছে। তাই প্রথম দিক থেকে জিনিসটা বোরিং বা বিরক্তিকর মনে হইলেও, বা দূর ভাই কান টান তো ব্যথা করতেছে, এইসব অজুহাত বাদ দিয়ে আপনি একটু প্র্যাকটিস করেন। এবং অনেকে আছে এরা আনিমি জীবনেও একটাও দেখে নাই, কোনো ধরনের পডকাস্ট শুনে নাই, অথবা কোনো ধরনের জাপানিজ মুভি দেখে নাই, যার কারণে ওদের যে ন্যাচারাল যে কনভারসেশন কিভাবে হয় এই ব্যাপারের বা এই টোন সম্পর্কে ওদের কোনো ধারণা নাই। যার কারণে আপনি এই যে আনিমি হোক, পডকাস্ট হোক বা মুভি হোক, এইগুলো দেখেন না দেখেন কোনো সমস্যা নাই, কিন্তু N5, 4 এই লেভেলের যে লিসেনিং আছে, ইউটিউবে যদি সার্চ দেন হাজার হাজার আপনার লিসেনিংয়ের ভিডিও আইসা যাব। তো আপনি ওইসব জায়গা থেকে প্র্যাকটিস করেন, এবং যদি সম্ভব হয় একটু শ্যাডোইংও প্র্যাকটিস করতে পারবেন, দেখবেন যে আপনার স্পিকিংয়ের দক্ষতাও কিন্তু বেটার হইতেছে। যার কারণে লিসেনিংটারে যে ভাই আমি তো পরীক্ষার আগের রাতে শুনে উড়াইয়া ফেলাম, পরীক্ষার আগের রাতে আপনার উড়াইয়া ফেলার মতো দরকার নেই, আপনি একটু আগে থেকে সময় নিয়ে আস্তে ধীরে উড়াইয়া ফেলান। যার কারণে লিসেনিং প্র্যাকটিস না করার কারণে পরীক্ষার হলে লিসেনিং বাঁচতেছে ঠিকই, তখন মনে হয় ভাই এটা তো জাপানি ভাষা না, এইটা তো মনে হয় চাইনিজ বা এটা তো কোরিয়ান। তো বেশি বেশি লিসেনিং প্র্যাকটিস করে। 3 নাম্বার কমন সমস্যা হলো আমরা গ্রামার রুলস মুখস্থ করি। আমিও এই যে 1 থেকে 25 লেসন পর্যন্ত কি কি গ্রামার ছিল আমি টানা বলে ফেলাইতে পারতাম,
কিন্তু কথার বেলায় ঠন 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 ঠন। এই সব বংচক দেওয়া লাভ নাই। আপনার জেএলপিটি পরীক্ষা অথবা আপনি কারোর সাথে যখন কথা বলবেন এ কিন্তু আপনার জিগাইব না যে এই তুমি কি 13 লেসনের গ্রামারটা জানো? না, আমি গ্রামার জানি না, কিন্তু আমি কথা কইতে পারি। হ্যাঁ, মূল ব্যাপার হলো গ্রামারটা আপনি রুলস মুখস্থ না কইরা ওই গ্রামার ভিত্তিক 10 থেকে 15টা আপনি টানা বাক্য মুখস্থ করে ফেলান। যখন আপনি বাক্যগুলো মুখস্থ করবেন তখন দেখবেন যে এর মধ্যে আপনার ওই গ্রামার রুলস এমনি চলে আসতেছে। তাই গ্রামার রুলস টানা মুখস্থ না করে ওইটা দিয়ে বাক্য বানান। প্রত্যেক দিন কথা বলার ক্ষেত্রে ওই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করেন, দেখবেন যে আপনি জিনিসটা আস্তে ধীরে দক্ষ হইতে আছেন। তো এই যে গ্রামার রুলস মুখস্থ করা ভাই, ওরে লাথি মাইরা বাই করে দেন। রুলস দরকার আছে ঠিক আছে, বুঝা আপনি সেন্টেন্স অথবা বাক্য গঠন করেন। যেমন তামেনি, ইয়োনি, তে, কুদাসাই, নানি নানি, নি, নারী মাছ, এই বেসিক যেই গ্রামার রুলসগুলো আছে এগুলো আপনি টানা মুখস্থ না করে আপনি এগুলো দিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, প্রচুর পরিমাণে বাক্য গঠন করবেন। অনুরোধ রইল। পরবর্তী সমস্যা হলো মক টেস্ট না দেওয়া। এই যে যারা ধরেন এই যে এখন দেখতাছি 20,000 25,000 প্রচুর পরিমাণে সিট, কিন্তু এর মধ্যে 80% মানুষজন জেএলপিটি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবেই হোক না কেন একটা মক টেস্ট দেয় নাই, একটাও মক টেস্ট দেয় না। এখন ব্যাপারটা কী দাঁড়াইতেছে, যখন আপনি যখন ফোন স্ক্রল করতে করতে পড়তেছেন অথবা মনে করতেছেন যে আরে পরীক্ষায় তো আমি পাইলে যাবো, আমি তো সব পারি, কিন্তু আগে থেকে যেহেতু আপনি একটাও মক টেস্ট দেন নাই, জেএলপিটি পরীক্ষার আসল এক্সপিরিয়েন্স কেমন হইতে পারে এই সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নাই। আপনি হয়তো ফোন চাপতে চাপতে পড়ছেন, কিন্তু পরীক্ষার হলে তো আপনার ফোন চাপাচাপি নাই, রিল্যাক্স নাই। ওই জায়গায় নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে, এর মধ্যে ভোকাবুলারি, গ্রামার, কাঞ্জি, লিসেনিংয়ের যে পার্টগুলো আছে পর্যায়ক্রমে যাবে। যার কারণে ওই প্যাটার্নটা সম্পর্কে যদি আপনার আগে থেকে ধারণা না থাকে অথবা ওর সাথে আপনি ইউজ টু না থাকেন, পরীক্ষার হলে গিয়ে আপনার কাছে মনে হয় ভাই আমার তো খুব প্যারা লাগতেছে। এর কারণে যেই দুইটা জিনিস করতে পারেন, আপনি অবশ্যই পরীক্ষার আগে 5 থেকে 10টা মক টেস্ট দিবেন এবং আপনার যেই টাইমে পরীক্ষা আপনি যদি সম্ভব হয় ওই টাইমে আপনি মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করেন। তাইলে যখন পরীক্ষার হলো ওই টাইমে আসতেছে তখন প্রত্যেক দিনের ওই সময়টা আপনি কিন্তু ওই এক্সামটা দেওয়ার জন্য ইউজ টু, হ্যাঁ, যার কারণে ব্রেনে নিয়ে নিব যে এই টাইমে কিন্তু আমার ও এখন মক টেস্ট নিব অথবা এই টাইমে কিন্তু জাপানি ভাষার পরীক্ষা আছে। যার কারণে ব্রেন আগে থেকে কিন্তু এর সাথে ও পরিচিত বা ও এটার দ্রুত ক্যাচ করতে পারবে। যার কারণে মক টেস্ট দেন এবং যদি সম্ভব হয় আগে কয়েকদিন আগে থেকে ওই টাইমে পরীক্ষার টাইমে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন। তো যে ব্যাপারগুলো বললাম, এই যে মেজর সমস্যা আপনার পড়ালেখার যে একটা সঠিক প্ল্যান, হ্যাঁ, এইটা নাই। অনেকে দেখা যায় আজকে লিসেনিং শুনলাম, কালকে ভোকাবুলারি, পরশু কাঞ্জি, তরশু আমার খবর নাই, এরপরের দিনে আমি কুয়াকাটা। এইসব বংশং বাদ দেওয়া যে ভোকাবুলারি, গ্রামার, কাঞ্জি, লিসেনিং, স্পিকিংয়ের 4-5টা যে জিনিস আছে প্রত্যেক দিন আপনি 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করেন। যদি সম্ভব হয় আপনি আপনার মতো করে আরেকটু বেশি প্র্যাকটিস করেন। এই তো রুটিন বানানো ওই ব্যাপারটা না। এবং অন্য একটা ব্যাপার আপনার মনে রাখতে হবে যে রুটিন বানায় রাখলাম এমন না, রুটিন এই পাশে একটা এই পাশে একটা বহুত রুটিন বানায় আমি টাঙায় রাখলাম, কিন্তু এগুলো প্র্যাকটিস করলাম না, এতে কোনো লাভ নেই। আপনার উচিত প্রত্যেক দিন আপনি যেই রুটিন বানান না কেন অথবা কোনো রুটিন নাও থাকলে আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন, প্রতিনিয়ত প্র্যাকটিস করেন। দেখবেন যে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি যদি একটু ফোকাস দিয়ে মোটামুটি 2-3 ঘন্টা পড়াশোনা করেন, N5 এবং N4 লেভেল কমপ্লিট করা সম্ভব। তাই কোনো উদাহরণের অজুহাত না দেওয়া ভাই, নিজের জায়গা থেকে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করেন, বেশি পড়াশোনা করার চেষ্টা। 3, 4, 5 বা 6 মাস পরিশ্রম করার পরে আপনার লাইফের যদি একটা মরি ঘুরা যায়, আপনার লাইফ যদি একটা অন্য লেভেলে চলে যায়, এই পরিশ্রমটা আমরা কেন করবেন না ভাই? সত্যি বলতে জেএলপিটি পরীক্ষায় পাশ করা কঠিন না, কিন্তু এই যে অগোছালো বা এলোমেলো যদি রুলস রেগুলেশন থাকে বা পড়ার সিস্টেম থাকে তাহলে পাশ করা কঠিন। তাহলে নিজেকে আগে প্রশ্ন করুন, আমি কি ভাষা শিখতে চাই নাকি একটা সার্টিফিকেট চাই? কারণ জাপান আসার পর আপনি বুঝবেন সার্টিফিকেট দিয়ে কোনো দাম নাই, দরকার সার্টিফিকেটের পাশাপাশি আপনার স্পিকিং বা কমিউনিকেশনের যে দক্ষতা। এই তো আর কি, আশা করি আপনাদের বেশ ভালোই লাগছে। তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।